টুডে স্টোরি আনকাট স্পেশাল এডিশন, যেখানে আমরা কথা বলছি রাজন্যা হালদারের সঙ্গে। যুব নেত্রী রাজন্যা হালদার, যাকে রাজনীতির প্রেক্ষাপটে আপনারা বিভিন্ন রকম ভাবে দেখে আসছেন, এবং 2024-এর লোকসভা নির্বাচন খুবই কাছে এবং রাজনৈতিক চাপানুত্তর চলছেই, এবং ইতিমধ্যে অনেক রাজনৈতিক বক্তারা তাদের নিজস্ব মতামত রেখেছেন। তো রাজন্যা, বাজেট যেটা ঘোষণা হয়ে গেছে এবারের 2023-24-এর বাজেট, এই বাজেট নিয়ে তুমি কি বলবে? আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারও কয়েকদিন আগে বাজেট পেশ করেছেন এবং রাজ্য সরকারও আজকে বাজেট পেশ করলেন। সাধারণ মানুষ হিসাবে আমরা যদি দেখি, বাজেট দুটোকে যদি তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে মানুষের জন্য জনদরদি সরকার কি। এবং সব থেকে বড় বিষয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের লক্ষ্মী ভান্ডার তার টাকা বাড়িয়ে দিয়েছেন। এবং তারপর আমাদের সব থেকে বড় বিষয়, যারা কৃষক তাদের সুবিধার জন্য বাজেটে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন দিকের কথা আজকে উল্লেখ করা হয়েছে। বাজেটটি সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয়েছে। আমার মনে হয় যারা ফেসবুকে দেখছেন বা যারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন, বাজেটটি একদমই জনকল্যাণমূলক একটি বাজেট এবং সাধারণ মানুষের পক্ষে একটি বাজেট। এবং সরকারি কর্মচারীদের DA 4%। একদম একদম। এবং আরো অনেক বিভিন্ন বিষয় রয়েছে, সব বিষয় হয়তো আমি এখানে এই মুহূর্তে বলতে পারছি না, দেখে দেখে বলতে হবে। আমার মনে হয় যে এই বাজেটটিকে সাধারণ মানুষ যেভাবে, আজকেই বাজেটটি বেরোনোর পর, আমি জাস্ট এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বাজেটটি বেরোনোর পর আমি যখন পাবলিক ভেহিকেলে ট্রাভেল করে আসছি, সাধারণ মানুষের মুখে কিন্তু মমতা নামটি, মমতা বন্দ্যোপাধ্যায় নামটি বারবার উচ্চারিত হচ্ছে এবং সেটা পজিটিভ ওয়েতে উচ্চারিত হচ্ছে। এটাই আমার কাছে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিলেন। এই অন্য কোনো দলের মতো নয় যে ভোটের পর দেখা যাবে, ভোটের আগে বড় বড় বাদ, ভোটের পর আর একদম সিনেই না থাকা। তো কি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিলেন যে ভোটের আগে তিনি সাধারণ মানুষের জন্য কতটা করতে পারেন। তৃণমূল কংগ্রেসের তুমি প্রতিনিধি হিসেবে এই যে পরিস্থিতিটা, যে পরিস্থিতির মধ্যে সবসময় কিছু না কিছু ক্ষেত্রে ইডির হানা এবং ইডি বিভিন্ন রকম ভাবে বিব্রত করা, এই সবের মধ্যে হঠাৎই আমাদের মাননীয় সাংসদ এবং অভিনেতা দেব তার 3টি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এবং আজকে সংসদে ঘোষণা করা যে ঘাটাল ভালো থাকুক এবং আমি থাকছি কি থাকছি না আমি জানি না, এই যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, এগুলো তোমাকে কতটা এফেক্ট করেছে? না না, এটা আমাকে কেন এফেক্ট করবে? আমার মনে হয় যে এটা দেবদার নিজস্ব সিদ্ধান্ত, এবং দেবদা ঘাটালে নিজের যে কাজটা, নিজের যে অঞ্চলের নিজের যে প্রশাসনিক কাজ, সেটা যথেষ্ট ভালোভাবেই করেছেন। এবং দেবদার 3টি পদ থেকে সরে আসে, সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা দেবদা বিচার করবে। এবং সেটা আমাদের সাধারণ আমরা যারা যোদ্ধারা রয়েছি, আমার মনে হয় না তাদেরকে খুব বিশেষ এফেক্ট করার মতো বিষয় রয়েছে, কারণ এটা দেবদার সিদ্ধান্ত। আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যে দায়িত্ব দেবে লোকসভাকে কেন্দ্র করে, আমরা সেই দায়িত্ব পালন করব। তুমি 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গের যে স্ট্যাটিস্টিক্স কি দেখছো? আমি যদি আমাকে সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞাসা করেন, আমি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ আসন গ্রহণ করে লোকসভা নির্বাচন জিততে চলেছেন। আর যদি আমাকে তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা হিসেবে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো 42-এ 42। আমার শেষ প্রশ্ন তোমার কাছে। বিরোধী থেকে সবসময় এই একটা প্রশ্নেই সবাইকে জর্জরিত করা হয় শাসক দলে, সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। এই দুর্নীতির জন্যই সমস্ত কিছু বিরোধীরা একটা আপার হ্যান্ড পেয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি কি বলবে এই প্রসঙ্গে, মানুষ কতটা সহনশীল হয়ে গেছে এই দুর্নীতি কথাটা শুনতে? আমি একটাই প্রশ্ন রাখতে চাই, যদি দুর্নীতি হয়, আমি সাধারণ রাজ্যের নাগরিক হিসেবে, সাধারণ রাজ্যবাসী হিসেবে আমিও জানতে চাই দুর্নীতি হলে সেটা প্রমাণ হোক, আমি চাই। কিন্তু একটা বিষয় কি বলুন তো, দীর্ঘদিন হয়ে গেছে এই দুর্নীতি 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 শব্দগুলো বারবার ঘোরাফেরা করছে, কিন্তু একটাও প্রমাণ করা যাচ্ছে না। এবং এইটাই সব থেকে সাধারণ মানুষের কাছে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বারবার ইডি হচ্ছে, সিবিআই হচ্ছে, সিআইডিও পর্যন্ত হচ্ছে, কিন্তু প্রমাণিত তথ্য পাওয়া যাচ্ছে না, যেটা প্রমাণ করা যাচ্ছে না যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। আমারও প্রশ্ন এটাই, যদি হয়ে থাকে সেটা বার করা হোক, ইমিডিয়েটলি সেটার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এই দুর্নীতির নাম করে যদি সাধারণ মানুষকে একদম সাধারণ মানুষের মধ্যে তাদের একটা অকারণ ভয় ইনজেক্ট করে দেওয়া হয়,
সেটা ভুল। একদম আগামীতে সেই ভুলগুলো ত্রুটিগুলো হয়তোবা শুধরে নেওয়া হবে এবং আগামী সকাল নিশ্চয়ই খুব ভালো হবে। এবং আজকের এই ছোট্ট সেশনে যেখানে আমরা রাজন্যা হালদারকে পেলাম এবং তার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরলাম, আগামীতে আবার রাজন্যার সঙ্গেই কথা হবে। ভোটের স্ট্যাটিস্টিক্স, ভোট নিয়ে সমস্ত কিছু খবরাখবর আপনারা টুডে স্টোরি পর্দায় দেখতেও পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন আমাদের। নমস্কার।